This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তফাতটা শুধু পতাকার রং আর স্লোগানে, বাকিটা শুধুই মিল। জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভে, শাসকের প্রাথমিক অনমনীয়তা আর দমনপীড়নে, শেষ পর্যন্ত প্রবল জনবিক্ষোভের জেরে পতন এবং পলায়নে কলম্বো ঢাকার পরে এবার কাঠমান্ডুও দেখল একই ছবি। 4 বছরের মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণ আন্দোলনের জেরে হলো ক্ষমতা বদল। বাংলাদেশের মতো 1 মাসের আন্দোলন নয়, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মতো দীর্ঘদিনের আর্থিক সংকটের জেরে পুঞ্জীভূত ক্ষোভ। ফেসবুক সহ 26টি সমাজ মাধ্যম নিষিদ্ধ করার অভিঘাতে তরুণ ছাত্র যুবদের গণবিক্ষোভের জেরে 48 ঘন্টার মধ্যেই পতন হলো নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেসের জোট সরকারের। ইস্তফা দিতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌরেলও। শাসক জোটের নেতা মন্ত্রী দফতরের পাশাপাশি মঙ্গলবার উন্মত্ত বিক্ষোভকারীদের নিশানা হল পার্লামেন্টের বিরোধী পক্ষ। মাওবাদী কমিউনিস্ট পার্টি অফ নেপাল প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ড কিংবা কট্টর অলি বিরোধী হিসেবে পরিচিত প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খনালের বাড়িও রেহাই পায়নি। তার স্ত্রী রাজ্য লক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে মেরেছে জনতা। 2022 সালের জুলাই মাসে আর্থিক মন্দায় ধ্বস্ত শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তদারকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনের দখলে নিয়েছিল বিদ্রোহী জনতা। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার বিরোধী আন্দোলন রূপ নিয়েছিল 1.5 দশকের শাসক দল আওয়ামী লীগ বিরোধী হিংসাত্মক বিক্ষোভে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরে তার সরকারি আবাস গণভবনেরও একই পরিণতি হয়েছিল। গোতাবায়া বা হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন। ওলি কী করবেন মঙ্গলবার রাত পর্যন্তও তা স্পষ্ট নয়, এমনকি স্পষ্ট নয় তার অবস্থানও। সূত্রের দাবি, শ্রীলঙ্কার গোতাবায়া রাজাপক্ষে এবং বাংলাদেশের শেখ হাসিনার মতোই কমিউনিস্ট নেতা ওলিও দেশ ছেড়ে চলে যেতে পারেন। সেক্ষেত্রে তার গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তরুণদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। হাজার হাজার তরুণ ছাত্র যুবক নেপালের পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন। শুধু রাজধানী শহরেই নয়, বিক্ষোভ বিদ্রোহের আঁচ ছড়িয়েছিল নেপালের অন্যত্রও। সোমবার ওই বিক্ষোভে ওলির পুলিশ গুলি চালানোয় 19 জনের মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে কয়েকজন স্কুল পড়ুয়াও ছিল। সোমবার গভীর রাতে ওলি সরকার সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করার পরেও তাই ক্ষোভের আঁচ কমেনি, বরং মঙ্গলবার ভোরের আলো ফুটতেই তা আঁচড়ে পড়েছিল কাঠমান্ডু রাজপথে। মাত্র 24 ঘন্টায় পুলিশ প্রশাসনের হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। নিয়ন্ত্রণ করতে শূন্যে গুলি ছুড়ে পুলিশ, ছোড়া হয় রবারের গুলিও, কিন্তু জনতাকে নিয়ন্ত্রণ করা যায়নি। সিপিএম নেপালি কংগ্রেসের সদর দফতরের পাশাপাশি হামলা হয় বিভিন্ন নেতামন্ত্রীদের বাড়িতে। প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা এবং তার স্ত্রী তথা বিদেশমন্ত্রী আরজু রানা প্রহৃত হন। নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে রাস্তায় ফেলে পেটায় জনতা। মঙ্গলবার দুপুরে নেপালের পার্লামেন্ট ভবনে এবং সুপ্রিম কোর্টে উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে। ভাঙচুর হয়েছে নেপালের অ্যাটর্নি জেনারেলের দফতরেও। প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তার আগে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্রের বাসভবন শীতল আবাসেও হামলা হয়। রাতে পোখরার জেলে ঢুকে পড়েন আন্দোলনকারীরা, সেখান থেকে পালালেন প্রায় 900 বন্দী। কাঠমান্ডুর নাখু জেলের একাংশে আগুন ধরানো হয় বলে অভিযোগ রয়েছে। তবে শুধু সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞাই নয়, সোমবারের বিক্ষোভের নেপথ্যে আরও অনেক চাপা অসন্তোষ থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। মূল ধারার দলগুলির বিরুদ্ধে ক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছিল ধারাবাহিক দুর্নীতির অভিযোগ। গত 1 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সমাজ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে নেপাল সরকার। তাদের বক্তব্য, সাইবার অপরাধ, ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উপর হ্রাস টানার জন্যই এই পদক্ষেপ। নেপালের সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে গত মাসেই নেপাল সরকার বিভিন্ন সমাজ মাধ্যম সংস্থার রেজিস্ট্রেশনের জন্য উদ্যোগী হয়। কোনো অভিযোগ জানানোর জন্য কোনো সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সে বিষয়েও তথ্য চাওয়া হয়। এর জন্য গত 28 আগস্ট থেকে 1 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল সমাজ মাধ্যম সংস্থাগুলিকে। এর মধ্যে যে সমাজ মাধ্যমগুলি নেপাল সরকারের সঙ্গে রেজিস্ট্রেশন করেনি সেগুলোকে গত সপ্তাহে নিষিদ্ধ করা হয়। নেপাল সরকারের এই সিদ্ধান্তের ফলে সে দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, ইউটিউব সহ 26টি সমাজ মাধ্যম নিষিদ্ধ হয়ে যায়। এই তালিকায় রয়েছে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপ্পো লাইভ। নেপালের প্রধানমন্ত্রী গত রবিবার বলেছিলেন তার প্রশাসন সমাজ মাধ্যমের বিরুদ্ধে নয়, কিন্তু যে সমাজ মাধ্যমগুলি নেপালে ব্যবসা করছে তারা সে দেশের আইন মেনে চলছে না, এটি মেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন ওলি। সঙ্গে তিনি এও জানিয়েছিলেন সরকারের নির্দেশ মেনে চললেই এই সমাজ মাধ্যমগুলি
পুনরায় চালু হয়ে যাবে, কিন্তু সরকারের ওই পদক্ষেপে নেপালে অসন্তোষ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আসলে সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমনকি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। নেপালের অর্থমন্ত্রী অনেকাংশেই পর্যটনদের উপর নির্ভরশীল। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তাদের পেশাগত কাজের জন্য সমাজ মাধ্যমে যোগাযোগ করে থাকেন। পাশাপাশি প্রবাসীদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগেরও অন্যতম মাধ্যম এই সমাজ মাধ্যমগুলি। ফলে সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা শুধুমাত্র তরুণ প্রজন্মকেই নয়, সকলকেই সমস্যায় ফেলেছিল। নেপালের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, সরকার বিরোধী আন্দোলনের প্রধান চালিকা শক্তি বছর 36-এর এক তরুণ নাম সুদান গুরুং 2015 সাল থেকে হামি নেপাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। মূলত ছাত্র যুবকদের দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই নেপালের প্রান্তিক এলাকাগুলিতে শিক্ষার প্রসারে কাজ করে থাকে। একসময় বিভিন্ন অনুষ্ঠানে ডিস্ক জকি বা ডিজে হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদান। 2015 সালে একটি ভূমিকম্পে এক সন্তানকে হারান তিনি। তারপরে স্থির করেন নেপালের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে কাজ করবেন তিনি। 2015 সালের পরেই সুদান ত্রাণ এবং বিপর্যয় মোকাবিলার কাজে হাত পাকাতে থাকেন। স্থানীয় তরে মেলামেশায় ফলে নেপালের ছাত্র যুবকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অতীতে নেপালের বিপি কোইরালা ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদ করে ঘোপা ক্যাম্প আন্দোলনে সামিল হয়েছিলেন সুদান। সেই সময়ও এই যুবককে নেপালের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়। তবে সোমবারের প্রতিবাদ বিক্ষোভের পর নতুন করে আলোচিত হচ্ছে সুদানের নাম। নেপালের অনেকেই মনে করছেন সে দেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ 26টি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যুব সমাজের মধ্যে অসন্তোষ বাড়ছিলই। সেটাকেই সরকার বিরোধী বিক্ষোভে কাজে লাগিয়েছেন সুদান। খাতা কলমে এই আন্দোলনের হোতারা নিজেদের জেনজি বলে পরিচয় দিচ্ছেন। বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে কেবল ফেসবুকের উপর বিধিনিষেধ আরোপের কারণেই নয়, নেপালের ক্রমবর্ধমান আর্থিক বৈষম্য, সরকারি স্তরে দুর্নীতি এবং স্বজন পোষণের কারণেও ক্ষুব্ধ সে দেশে ছাত্র যুবদের একাংশ। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নাম করে মঙ্গলবারও বিভিন্ন মিছিল থেকে স্লোগান উঠেছে, কেপি চোর, গদি ছোর। সুদান নিজে অহিংস আন্দোলনের কথা বললেও তা ক্রমশ সহিংস রূপ নিয়েছে। সুদানের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে জ্বলজ্বল করছে তার ডিজে পরিচয়। তিনি গান বাজাচ্ছেন, এমন ভিডিও রয়েছে সেখানে। পাশাপাশি রয়েছে বিভিন্ন সমাজসেবামূলক কাজে তার অংশগ্রহণের ছবিও। সমাজ মাধ্যম ব্যবহারে দক্ষ এই সুদানি এখন নেপাল সরকারের কাছে মাথা ব্যথার কারণ। সমাজ মাধ্যমের মাধ্যমেই তিনি নেপালের ছাত্র যুবকদের একাংশের কাছে নিজের বার্তা পৌঁছে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। টিকটকের মতো যে অ্যাপগুলি সরকারি বিধিনিষেধের মুখে পড়েনি, সেগুলির মাধ্যমে আন্দোলনকারীরা পারস্পরিক বোঝাপড়া বাড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। আপাতত ডিজে সুদানের প্রতিবাদী গানের তালে যোগ্য সঙ্গত করছেন নেপালের ছাত্র যুবরা, আর বেসুরে বাজছে নেপাল সরকার। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তো